আজকে শুরুটা স্বামী বিবেকানন্দকে নিয়ে করা যাক। না অদ্বৈত বেদান্ত নয়, তার কোনো ধর্ম উপদেশ নয়, শিকাগো বক্তৃতাও নয়, তার সাহিত্য, রাজনৈতিক ভবিষ্যৎবাণী, সেই নিয়েই আজকে শুরু করব। তার জন্য একটু ইতিহাসের দিকে তাকাতে হবে। 1899 স্বামী বিবেকানন্দ তখন দ্বিতীয়বার ইউরোপে গেলেন। এই হচ্ছে 1899 সাল, স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার ইউরোপে গেলেন। তিনি কোথা দিয়ে গেলেন? কলকাতা থেকে বেরোলেন এবং তামিলনাড়ুতে অর্থাৎ চেন্নাই বন্দরে একটা হল্ট করলেন, তখন নাম ছিল মাদ্রাজ। তারপর কলম্বোতে একটা হল্ট করলেন, তারপর এইভাবে গালফ অফ এডেন দিয়ে, লোহিত সাগর দিয়ে, সুয়েজ ক্যানেল ক্রস হয়ে, ভূমধ্য সাগর দিয়ে তিনি ইউরোপে চলে গেলেন। এবার স্বামী বিবেকানন্দ এই যে গেলেন, তখন উদ্বোধন পত্রিকার সম্পাদক স্বামী বিবেকানন্দকে একটা অনুরোধ করেছিলেন যে আপনি তো ইউরোপ যাচ্ছেন, আমরা তো যেতে পারছি না, আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে আপনার পুরো যাত্রাপথের বিবরণ আপনি চিঠির মাধ্যমে আমাদের লিখে পাঠাবেন। স্বামী বিবেকানন্দ জাহাজ থেকে নিয়মিত উদ্বোধন পত্রিকার সম্পাদককে চিঠি লিখে নিজের ভ্রমণ কাহিনী লিখে পাঠাতেন। স্বামী বিবেকানন্দের এন্টায়ার ইউরোপ সফরটা উদ্বোধন পত্রিকায় চিঠির আকারে ছাপা হয় এবং স্বামী বিবেকানন্দের মৃত্যুর 3 বছর পর 1905 সালে সেটা বই আকারে বেরিয়েছিল। এবং সেই ভ্রমণ কাহিনীতে কী ছিল? স্বামী বিবেকানন্দ যাত্রাপথে যেখান দিয়ে গিয়েছিলেন, মানে হুগলি শিল্পাঞ্চল থেকে শুরু করে মাদ্রাজ, কলম্বো, গালফ অফ এডেন, লোহিত সাগর, সুয়েজ ক্যানেল, ভূমধ্য সাগর, ইউরোপের দেশগুলো, সব জায়গার তৎকালীন ইতিহাস, বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা এবং ভবিষ্যৎবাণী। মানে 1899 সালেই বইটা যদি কেউ পড়ে থাকেন, তাহলে 1899 সালেই স্বামী বিবেকানন্দ নিখুঁত আন্তর্জাতিক পরিস্থিতির বিশ্লেষণ করেছিলেন। এবং তার বইটা পড়লে, তার বিশ্লেষণ পড়লে বোঝা যায় প্রথম বিশ্বযুদ্ধের কারণ সম্পর্কে আমরা যা যা শুনতে পাই, সেগুলো স্বামী বিবেকানন্দ নিজের ওই 1899 সালের ভ্রমণ কাহিনীতে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। আজকে আমাদের ওই ভবিষ্যৎবাণী থেকে একটাই জিনিস তুলে নেওয়ার আছে, ওটা একটা রত্নের ভাণ্ডার বলতে গেলে 100 পাতার বইটি, মাত্র 100 পাতার মধ্যে একটা বই লেখা হয়েছিল, যেটায় গোটা বিশ্বের সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করা ছিল। তার মধ্যে একটা পয়েন্ট আমরা তুলে নেব, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ এই গালফ অফ এডেন সম্পর্কে যে রাজনৈতিক পরিস্থিতির কথা লিখেছিলেন। তিনি এই গালফ অফ এডেন বা এই আডেনের উপসাগর, এইটা সম্পর্কে লিখেছিলেন যে এটা আন্তর্জাতিক রাজনীতিতে বাণিজ্যের একটা রুট এবং এটি সারা পৃথিবীর সাম্রাজ্যবাদী শক্তিগুলির ঝগড়া করার জায়গা, উত্তেজনার জায়গা। এবং ভবিষ্যতে এত বছর কেটে গেছে, 127 বছর পরে এখনও গালফ অফ এডেন হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে সাম্রাজ্যবাদী শক্তিগুলির ক্ষেত্রে একটা ঝগড়া করার জায়গা, একটা উত্তেজনার জায়গা। সেটা নিয়েই আজকের আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন হরমুজে, এই হরমুজ প্রণালীতে যতগুলি তেলবাহী ট্যাঙ্কারের ওপর ইরানের মিসাইল আছড়ে পড়বে, তার জবাবে ইরানের একটি করে বিদ্যুৎ কেন্দ্র অথবা সেতু অথবা কোনো ইনফ্রাস্ট্রাকচারের জায়গা আমেরিকা ধ্বংস করবে। ইরান পাল্টা বলেছে, আমার দেশে যতগুলি ইনফ্রাস্ট্রাকচারের উপর আমেরিকা হামলা চালাবে, তার মূল্য গুনতে হবে এই আরব দুনিয়ায় ইরানকে ঘিরে থাকা আমেরিকার বন্ধু দেশগুলিতে। তাদের ইনফ্রাস্ট্রাকচারে ইরান পাল্টা হামলা চালাবে, তাদের অয়েল ডিপোগুলো ধ্বংস করে দেবে, তেলের খনিগুলি ধ্বংস করে দেবে এবং এই আরব দুনিয়া থেকে এক ফোঁটা তেল ইরান বাইরে যেতে দেবে না। এটা যে ফাঁকা আওয়াজ নয়, তারপরই প্রমাণ হয়ে গেছে। কারণ লোহিত সাগরে যেখান দিয়ে সৌদি আরবের তেলের ট্যাঙ্কারগুলো পরিবর্তিত পরিস্থিতিতে বেরোচ্ছিল, সেগুলোর ওপর হামলা চালানো শুরু হয়েছে। কি করে হামলা হচ্ছে? ইরান এইখান থেকে এত দূরে এসে মিসাইল ছুড়ে লোহিত সাগরে হামলা চালাচ্ছে না। এখানে হুতি জঙ্গি গোষ্ঠী, লোহিত সাগরের মুখে যে ইয়েমেন আছে, ইয়েমেন এখন হুতি জঙ্গি গোষ্ঠীর দখলে। হুতি জঙ্গি গোষ্ঠীরা ইরানপন্থী, তারা ইরানের হয়ে বলা যায় ইরান সুপারি দিয়ে দিয়েছে হুতি জঙ্গি গোষ্ঠীকে। হুতি জঙ্গি গোষ্ঠী এই রকম একটা জায়গায় সৌদি আরবের এনসিলিয়া বলে একটা অয়েল ট্যাঙ্কারে মিসাইল ছুড়ে দিয়েছে এবং লায়লা বলে আরেকটা অয়েল ট্যাঙ্কারে মিসাইল ছোড়ার খবর এসেছে, কিন্তু সে খবরটা এখনও পাক্কা নয়। তার মানে কি হয়েছে? তার মানে হচ্ছে এই যে লোহিত সাগরের মুখে গালফ অফ এডেন আছে, এখানে আছে বাব এল মানদেব বলে যে প্রণালীটি আছে, এখানে যেমন হরমুজ প্রণালী আছে যেটা ইরানের নিয়ন্ত্রণে, বাব এল মানদেব হচ্ছে ইরানপন্থী ইয়েমেনের নিয়ন্ত্রণে। এবং সেই বাব এল মানদেব দিয়ে ইয়েমেনের আক্রমণের ভয় তেলের ট্যাঙ্কার চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। তাতে কি হয়েছে?
5টা খালি তেলের ট্যাঙ্কার যেটা লোহিত সাগরে ঢোকার ছিল সেগুলি একদম পিছনে নিরাপদ দূরত্বে সরে এসেছে। আর লোহিত সাগর থেকে 3টে তেলের ট্যাঙ্কার, তার মধ্যে একটা ভারতের আছে, একটা চীনের আছে, সেই 3টে তেলের ট্যাঙ্কার এই বাব এল মান্দেব দিয়ে পেরোনোর কথা ছিল, তারাও অ্যাবাউট টার্ন ইউটার্ন ঘুরে গেছে পিছন দিকে, মানে হুতি জঙ্গি গোষ্ঠীর মিসাইলের পাল্লার বাইরে চলে গেছে। এবার সমস্যাটা কি হয়েছে? এবার সমস্যাটা হয়েছে পার্সিয়ান গালফে এই যে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার পর সৌদি আরব একটা বিকল্প পদ্ধতি নিয়েছিল। সৌদি আরবের এখানে যে তেলের খনিগুলো ছিল, পাইপলাইনে সেই তেল এনে এই দিকের উপকূল থেকে এই লোহিত সাগর দিয়ে সেটা বাব এল মান্দেব দিয়ে বের করে ভারত, চীনের মতো দেশগুলোতে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু এখন সেই পথটাও ইরান বন্ধ করে দিল। ইরান যে লোহিত সাগরকে বন্ধ করে দিতে পারে এটা আমেরিকার হিসাবের মধ্যে ছিল না। কিন্তু ভবিষ্যৎবাণী বিবেকানন্দ 1899 সালেই করেছিলেন যে একদিন বিশ্বের যুদ্ধের কারণ হয়ে উঠবে এই গালফ অফ আডেন। সেটা তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ও হয়েছিল, 2026 সালে গিয়েও, বিবেকানন্দের মৃত্যুরও বহু বছর পরে গিয়েও সেই ঘটনাই ঘটছে। এবার লোহিত সাগর অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কি হয়েছে? হরমুজ অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে আরবের তেল বেরোনোর তবু একটা বিকল্প রাস্তা ছিল। 20% তেল হরমুজ দিয়ে ভারতের আসতো এবং অন্যান্য দেশের আসতো, সেটা আটকে গিয়েছিল। লোহিত সাগর অবরুদ্ধ হয়ে যাওয়ার পর বলা যায় যে আরব দুনিয়ার প্রায় পুরো তেলটাই আর সি রুটে বেরোতে পারছে না। এখন বিকল্প পথ কি আছে? লোহিত সাগর অবরুদ্ধ হয়ে যাওয়ার পর এখন একমাত্র বিকল্প পথ হচ্ছে বাব এল মান্দেব দিয়ে যখন তেলের জাহাজ ট্যাঙ্কার বেরোতে পারছে না, হরমুজ দিয়ে যখন তেলের ট্যাঙ্কার বেরোতে পারছে না, তখন তেলের ট্যাঙ্কার বেরোনোর একমাত্র পথ হচ্ছে উপর দিকে গিয়ে এইভাবে মিশরের সুয়েজ ক্যানেল দিয়ে ভূমধ্য সাগর দিয়ে তেলের ট্যাঙ্কার আসা। কিন্তু ভূমধ্য সাগর দিয়ে তেলের ট্যাঙ্কার আসলে পথটা তো একটা ঘুরপথ হবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সুয়েজ ক্যানেল মানুষের হাতে কাটা এবং সুয়েজ ক্যানেলের নাব্যতা কম, এবং চীনের মতো দেশ যা তেলের ট্যাঙ্কার দিয়ে তেল আমদানি করে সেটা একটা নর্মাল ট্যাঙ্কারের 4 গুণ বেশি ভারী, এবং সেই তেলের ট্যাঙ্কার এরকম ক্যানেল দিয়ে পেরোতে পারে না, তার জন্য একটা সাগর উপসাগর এরকম চাই। সুয়েজ ক্যানেল দিয়ে সেই ট্যাঙ্কার পার করতে হলে সমস্যা হচ্ছে তার নাব্যতা কম, তাই সুয়েজ ক্যানেলে ঢোকার আগে সেই তেলের ট্যাঙ্কার পাইপলাইনে খালি করতে হবে, এবং সুয়েজ ক্যানেল পেরোনোর পর এই জায়গায় ইজিপ্টের আলেকজান্দ্রিয়া বলে একটা শহর আছে আলেকজান্ডারের নামে, সেই আলেকজান্ডারে আবার তেল ভরতে হবে, মানে বিপুল খরচ। মানে তেল আমদানি করা দেশগুলো আরব থেকে যে তেল নিয়ে যাবে খরচ বহুগুণ বেড়ে গেল। লোহিত সাগর অবরুদ্ধ হয়ে যাওয়ায় ইতিমধ্যেই যেই মুহূর্তে হুতি জঙ্গি গোষ্ঠীর মিসাইল সৌদি আরবের ট্যাঙ্কারে আঘাত এনেছে, সেই মুহূর্তেই লোহিত সাগর অবরুদ্ধ হয়ে গেছে, এবং তাতে তৎক্ষণাৎ বিশ্বে ব্যারেল প্রতি তেলের দাম $96 বেড়ে গিয়েছে। বিশ্বে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $96 বেড়ে গিয়েছে, এবং এর প্রভাব ভারতের তেল আমদানির ওপরেও পড়বে। কিন্তু সবচেয়ে বড় কথা, ভারত এবার তেল আমদানি করবে কোথা থেকে? ভারত 40টার বেশি দেশ থেকে তেল আমদানি করে, এই কথাটা আমরা জানি। এবার কোথা থেকে ভারত তেল আমদানি করে? প্রথম করে হচ্ছে ভারত, আমরা রুশ ইউক্রেন যুদ্ধের সময় শুনেছিলাম ভারত তেল আমদানি করে রাশিয়া থেকে। রাশিয়া থেকে কিভাবে তেল আমদানি করা হয়? এই কৃষ্ণ সাগর দিয়ে গ্রিস হয়ে এই ভূমধ্য সাগর দিয়ে রাশিয়া থেকে তেল আসতো, কিন্তু তেল আসতো সেখানেও একটা সমস্যা হয়েছে। সেই রাশিয়া থেকে যে তেলটা আসতো সেটা এইভাবে ভূমধ্য সাগর দিয়ে সুয়েজ ক্যানেল দিয়ে লোহিত সাগর দিয়ে এভাবে পেরিয়ে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্দরে যেত। এবার লোহিত সাগরের পথটা বন্ধ হয়ে গেছে, তাহলে রাশিয়া থেকে ভারত যে তেল আমদানি করে সেটা কোন দিক দিয়ে আনতে হবে? সেটা আনতে হবে অনেক ঘুরপথে। রাশিয়া থেকে ভারত যে তেল আমদানি করে সেটা এবার আসবে এই কৃষ্ণ সাগর দিয়ে বেরিয়ে ভূমধ্য সাগর হয়ে এইভাবে বেরোবে নর্থ আটলান্টিকে দিয়ে, দক্ষিণ আটলান্টিক সাগর দিয়ে এইভাবে একেবারে ভাস্কো ডা গামার পথে দক্ষিণ আফ্রিকার নিচ দিয়ে উত্তম অন্তরীপ পেরিয়ে এইভাবে তেলের জাহাজ এসে পৌঁছবে ভারতের বিভিন্ন বন্দরে। বুঝতেই পাচ্ছেন পথটা কতটা দীর্ঘ হয়ে গেল, এবং তেলের খরচটা, তেল আমদানির খরচটা কিভাবে বেড়ে যাচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই ব্যারেল প্রতি $96 বেড়ে গিয়েছে, এবং লোহিত সাগর যতদিন অবরুদ্ধ থাকবে তেলের দাম বাড়তেই থাকবে, কারণ সৌদি আরবের দুদিকে সাগরই বন্ধ, এবং সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় তেল এক্সপোর্টার, এবং সেটা তেলের বাজারে একটা বড় ধাক্কা তো বটেই। এবং তাছাড়া তেলের রুটটা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, তার ফলে আমদানির খরচ বা নিয়ে আসার খরচটাও অনেক বেড়ে যাচ্ছে। এবং ভারত আর যে দেশগুলি থেকে তেলে আনে সেগুলো অনেক দূর, মানে আরবকে বাদ দিয়ে ভারত যদি তেল আনতে চায় তাহলে সেই রুটগুলো অনেক দূরের রুট।
গত 10 বছরে 2014 সালের পর ভারত যে রুটগুলো আবিষ্কার করেছে, এইরকম সৌদি আরবে যুদ্ধ হতে পারে এটা আশা করে বা আশঙ্কা করে, তার মধ্যে আমেরিকা অন্যতম একটা রুট, যে আমেরিকা থেকে ভারত তেল আমদানি করে। এই আমেরিকার উপকূল থেকে তেল, আমেরিকা হচ্ছে পৃথিবীর একদম উল্টো প্রান্তে, এই আমেরিকার উপকূল থেকে তেল এইভাবে আসে নর্থ আটলান্টিক হয়ে এবং তারপর সাউথ আটলান্টিক হয়ে উত্তর মহাসাগরীপের নিচ দিয়ে মাদাগাস্কারের এদিক দিয়ে এইভাবে ভারতের বিভিন্ন বন্দরগুলিতে আমেরিকা থেকে তেল আসে। এছাড়া ভারত কোথা থেকে তেল আনে? ভারত ভেনিজুয়েলা থেকে। আমেরিকা ভেনিজুয়েলার নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর এবং সে দেশে পুতুল সরকার বসানোর পর ভারতের সঙ্গে ভেনিজুয়েলার একটা তেল আমদানির চুক্তি হয়েছে। ভারত ভেনিজুয়েলা থেকে এইভাবে তেল আনে, কিন্তু অনেক ঘুরপথে এইভাবে আসে ভেনিজুয়েলা থেকে তেল। ভারত ব্রাজিল থেকে একইভাবে এইভাবে ব্রাজিল উপকূল থেকেও ভারতের তেল আসে, কিন্তু এই ঘুরপথে ভারতের ব্রাজিল উপকূল থেকে তেল আসে। আর ভারত আফ্রিকার পশ্চিম দিকের দেশগুলি মানে নাইজেরিয়া, গ্যাবন এবং অ্যাঙ্গোলা থেকে এই একইভাবে ঘুরপথে এত দূর দিয়ে তেল আনে। মানে এটা তেল আমদানির খরচ অনেকটা বাড়িয়ে দিচ্ছে। মানে সৌদি আরব বা আরব পেনিনসুলা এইভাবে যদি অবরুদ্ধ হয়ে যায়, ভারতের তেলের স্রোত হয়তো বন্ধ হবে না, কিন্তু ভারতের তেল আমদানির খরচ অনেক বেড়ে যাবে। এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটা বেড়ে গেছে। তার উপর যদি এই ঘুরপথে তেল আনতে হয়, তার প্রভাব নিশ্চিতভাবে আমাদের দেশীয় বাজারে পড়বে, আর যদি না পড়ে তাহলে দেশের অর্থনীতির ওপর তো পড়বেই। টিনটিনের গল্প আমরা সবাই জানি। লোহিত সাগরের হাঙর বলে টিনটিনের একটা বিখ্যাত উপন্যাস রয়েছে। এখানে হয়েছে লোহিত সাগরে হুতি, এবং এই লোহিত সাগরের হুতি বা হাঙরের ফলে আমাদের বাজারে, আমাদের পেট্রোল পাম্পে হাঙরের কামড় পড়তে চলেছে আমাদের পকেটের ওপর, তেলের দামের ওপর। এই যুদ্ধে পরিস্থিতি যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে, আমাদের বাজার ততটাই শান্ত হবে। তাই জন্য কথায় বলে না, আমরা আদার ব্যাপারী, জাহাজের খবরে কাজ কি? আমরা কেউ আর আদার ব্যাপারী নয়। আমাদের প্রত্যেকের হেঁসেল চলতে, প্রত্যেকের গাড়ি ঘোড়া চলতে, প্রত্যেকের পেট চলতে আমাদের লোহিত সাগর এবং পারস্য উপসাগরে জাহাজের খবরে নজর রাখতেই হবে।